রাজশাহী মেডিকেলে আইসিইউ এর জন্য হাহাকার, লালমনিরহাট সীমান্তে অবাধ যাতায়াতে বাড়ছে ঝুঁকি। রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার মামলার বাদী দুদক কর্মকর্তাকে বদলি, মামলা বিঘ্নিত হবে বলছে টিআইবি। বোনকে খুঁজতে গিয়ে টিকটক হৃদয় সিন্ডিকেটের খপ্পরে ভারতে পাচার, পালিয়ে দেশে ফিরে তরুণের মামলা। এবার দেশে কোরবানির উপযুক্ত পশুর সংখ্যা অনেক বেশি, ভারত থেকে আসতে দেয়া হবে না কোনো পশু। ব্রাজিলে করোনায় মোট মৃত্যু ছাড়ালো 5 লাখ, ভারতে 2.5 মাস পর একদিনে সর্বনিম্ন 58,000 শনাক্ত। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে সঞ্চারী মজিদ তোমার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এর জন্য চলছে হাহাকার। নির্ধারিত সবগুলো আইসিইউ শয্যায় রোগী ভর্তি থাকায় নতুন রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ পরিমাণ আইসিইউ থাকার পরও পরিস্থিতি বেসামাল হয়েছে সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংকটাপন্ন রোগীদের জন্য চাহিদা বেড়েছে আইসিইউ শয্যার। একটি হাসপাতালে মোট শয্যার 1 থেকে 2% আইসিইউ রাখার নিয়ম থাকলেও রাজশাহী মেডিকেলে রয়েছে 6.5%। তারপরও চলছে হাহাকার। 2 দিন আগে আমার রোগী সিরিয়াল দিয়েছি, আমি এখনো পর্যন্ত আইসিইউ বেড পাইনি। আমার রোগীর অবস্থা খুব খারাপ, আমি বেড পাবো কিনা জানি না। আইসিইউতে এতই জটিলতা, কবে পাবে তা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এই হাসপাতালে মোট 30টি আইসিইউর মধ্যে 20টি করোনা রোগীদের জন্য নির্ধারিত। তারপরও সামাল দেয়া যাচ্ছে না পরিস্থিতি। এখনো অপেক্ষার তালিকায় রয়েছেন অর্ধশতাধিক রোগী। এখন যদি নতুন ভ্যারাইটি হবে প্রেডিকশন করা খুবই মুশকিল। কত পার্সেন্ট রোগীর আইসিইউ এমনি 1 to 2% যত বেড 1000 বেড হলে 10টা আইসিইউ বেড থাকতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সর্বোচ্চ সংখ্যক আইসিইউ বরাদ্দ দেওয়া হয়েছে করোনা ইউনিটে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আর কোনো আইসিইউ স্থাপনের সুযোগ নেই। আইসিইউর জন্য কিছু স্ট্রাকচারাল ফ্যাসিলিটিস দরকার। আমি হঠাৎ করে এই ঘরের মধ্যে আইসিইউ চালু করতে পারবো না। এটার জন্য অনেকগুলো ফ্যাসিলিটি এনশিওর করা দরকার। আপাতত আমরা আসলে অক্সিজেনের আইসিইউ বাড়াইতে পারবো না। আইসিইউর জন্য আমাদের একটা প্রজেক্ট, আমাদের টাকা পেলে স্যাংশন এসেছে, বা ওটা করতে সময় লাগবে প্রায় 7-8 মাস লেগে যাবে। করোনার ধরন পাল্টে যাওয়ায় তুলনামূলক সংকটাপন্ন রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার দিনাজপুর ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুর সীমান্ত জেলা হওয়ায় যেহেতু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এখানে এখন চিকিৎসা ব্যবস্থা কি ধরনের দেখছেন? শয্যা সংকট আছে কিনা আইসিইউ নিয়ে জানাবেন। দিনাজপুরে বলা যায় যে এখন সবচেয়ে বেশি আক্রান্তের হার এখানে 47.10% আক্রান্তের পরিসংখ্যানটা আমরা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে পেরেছি। এই ক্ষেত্রে দিনাজপুরের যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যে বর্তমান পরিস্থিতিতে তারা বলছেন যে তাদের জন্য পর্যাপ্ত, তবে রোগের জীবাণুর যে হারে ছড়াচ্ছে তাতে করে এই আসন সংখ্যা সামাল দেওয়া কঠিন হবে। যেমন দিনাজপুর মেডিকেল হাসপাতালে 90টি, জেনারেল হাসপাতালে 30টি এবং 12টি স্বাস্থ্যকেন্দ্রে 20টি করে আরো 120টি আসন তারা রেডি রেখেছেন এই করোনা রোগীদের আক্রান্ত চিকিৎসার জন্য। পাশাপাশি দিনাজপুরের জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে, জরুরিভাবে অ্যাম্বুলেন্স মজুদ রাখা হয়েছে। কিন্তু পরিস্থিতি যদি আরো ভয়াবহ হয় সেই ক্ষেত্রে তারা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসকের এবং জনবলের যেমন ঘাটতি হবে, সেইভাবে রোগীদের চিকিৎসা দেওয়া তাদের জন্য একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। কারণ বর্তমান পরিস্থিতিতে প্রতিদিনই কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা যেমন বাড়ছে, 2-1 জন কমলেও কিন্তু এখন এই মুহূর্তে 100-র মতো রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তো পাশাপাশি আরেকটি বিষয় এখানে যে চিকিৎসার ক্ষেত্রে রোগ জীবাণু নির্ণয়ের যে নমুনা পরীক্ষা, সেখানে কিন্তু মানুষের ভিড় প্রতিদিনে বাড়ছে। লকডাউনের কারণে যেমন মহাসড়ক থেকে শহরে ঢোকার প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনি পাড়া মহল্লায় বাসের বেড়া দিয়ে কিন্তু জনগণের চলাচল বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতো এবং পরিসংখ্যার মতে প্রতি পাড়ায়, মহল্লা এবং বাড়ি বাড়ি এই রোগের জীবাণু কিন্তু ছড়িয়ে গেছে। তারা এ নিয়ে খুব শঙ্কিত অবস্থায় কাটাচ্ছেন।
তারা বলছেন যদি মানুষ সচেতন না হয়, তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, তাহলে কিন্তু একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে দিনাজপুর। পাশাপাশি আরেকটি বিষয়ে জানাবেন, সীমান্ত অবাধ যাতায়াত ঠেকানো যাচ্ছে কিনা? হ্যাঁ, দিনাজপুরে এখানে আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে আগে জানিয়েছিলেন 152 কিলোমিটার সীমান্ত পথের মধ্যে 65 কিলোমিটার সীমান্ত পথে কিন্তু কোনো কাঁটাতারে বেড়া নেই বা কোনো প্রতিবন্ধকতা নেই। এই ক্ষেত্রে মানুষ কিন্তু এই সীমান্তের এই ফাঁক দিয়ে অবাধে যাতায়াত করে। দিনাজপুর সীমান্ত এলাকাটা একেবারে অরক্ষিত বলা যায়। এই ক্ষেত্রে এখানে চোরাচালানের পরিধি যেমন ব্যাপক, এই ক্ষেত্রে মানুষের চলাচলও কিন্তু অবাধ। এই নিয়েও প্রশাসনের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা উদ্বিগ্ন ভাব রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে যে আমাদের নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা রক্ষা বাহিনীর তাদের টহলদারিতেও কিন্তু কিছুটা ভাটা পড়েছে। কারণ আমাদের ভারতীয় এলাকায় যেমন কাঁটাতারে বেড়ার ওপারে চলাচলের জন্য উন্মুক্ত রাস্তা, সহজ রাস্তা আছে, আমাদের সীমান্ত এলাকায় কিন্তু সেই ধরনের নেই। বেশিরভাগই আবাদি জমি এবং আইল মেঠো পথে কিন্তু সীমান্ত রক্ষীদের চলাচল করতে হয়। এবং এই ক্ষেত্রে বৃষ্টি এবং এই দুর্গম পথ এই জনগণের চলাচলের বাধা সৃষ্টির একটা প্রধান অন্তরায় সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যেটি প্রয়োজন, মানুষকে এবং সীমান্তবাসী জনগণকে সাথে নিয়ে যদি এখানে জনমত সৃষ্টি করে সীমান্ত এলাকায় চলাচল বন্ধ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো রোগের ভয়াবহতা কিছুটা হলে কমাবে। কারণ এখন পর্যন্ত যে রোগের ভেরিয়েন্ট সেটি ভারতীয় বলে চিকিৎসকরা আমাদেরকে ধারণা দিচ্ছেন। এই ছিল আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মফিজুর রহমান। মফিজ, ফরিদপুরে করোনা চিকিৎসা কি পর্যাপ্ত রয়েছে কিনা এবং সংক্রমণ পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি যদি বলেন যে করোনা চিকিৎসার ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে বলতে হবে যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের 250 বেড সম্পূর্ণই করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রায় 16টি আইসিইউ বেডের ব্যবস্থা রয়েছে। তবে কথা হচ্ছে যে গত 2 সপ্তাহ ধরে আইসিইউ বেডে কিন্তু প্রতিদিনই প্রচুর রোগীর চাপ রয়েছে এবং সেখানে একটা রোগী মারা যাওয়ার পর দেখা সঙ্গে সঙ্গে আরেকটা রোগী ইন করে, এমন একটি পরিস্থিতি রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক অতুল সরকার এবং ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান যৌথভাবে কিন্তু একজন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তারা কিন্তু ফরিদপুরে আগামীকাল সকাল থেকে পরবর্তী 27 তারিখ পর্যন্ত কিন্তু লকডাউন ঠিক বলছে না, তারা দাবি করছিল কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দিয়েছে এবং সকাল 6টা থেকে এই নির্দেশনা শুরু হবে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে শুধু লকডাউন মধ্যেই থাকবে না, কঠোর নিষেধ বলতে যা বোধহয় মানুষকে ঘরে রাখতে যা যা করা লাগে সকল ধরনের পদক্ষেপ তারা নেবে। কারণ হচ্ছে কিন্তু ফরিদপুরের করোনা পরিস্থিতি প্রতিদিনই বেশ অবনতির দিকে যাচ্ছে। আপনাকে একটি পরিসংখ্যান দিতে চাই যে ফরিদপুর পর্যন্ত প্রায় আক্রান্ত সংখ্যা রয়েছে 11,000 অধিক সংখ্যক, তার মধ্যে 10,000 বেশি রোগী সুস্থ হয়েছে এবং মারা গেছে 199 জন রোগী মারা গিয়েছে। অর্থাৎ গত দ্বিতীয় ঢের এই সময় কিন্তু অধিকাংশ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 60 জন রোগী আক্রান্ত হচ্ছে ফরিদপুরে। গত 24 ঘন্টা যদি বলতে হয় যে কত রোগী আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ফরিদপুর পিসিআর ল্যাবের টেস্ট হচ্ছে 263টি, সেখানে আক্রান্ত হচ্ছে 101 জন। যদিও ফরিদপুর পিসিআর ল্যাবে কিন্তু বৃহত্তর ফরিদপুরে বেশ কয়েকটি জেলার রোগী আসে এখানে চিকিৎসা সেবা দিতে। আর যেটি বলছিলাম যে কঠোর বিদেশের যে অঞ্চলগুলো নির্দেশ করেছে সেটা হচ্ছে পৌর এলাকা, ভাঙ্গা পৌর এলাকা এবং পৌর এলাকায় কিন্তু কঠোর নিষেধ থাকবে। এখানে কিন্তু একটু অটো বা একটা বাইসাইকেল একটা রিক্সা চালন দেওয়া হবে এমনটি বলেছে। পাশাপাশি মানুষ যদি ঘর থেকে বের হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এমন কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে তারা বলছে যে মানুষের জীবনকে আগে রক্ষা করতে হবে, তারপর এইসব সেই কারণে কিন্তু। মফিজ, আপনি তথ্য সংরক্ষণ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। দিনাজপুর এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লালমনিরহাটের অরক্ষিত সীমান্ত দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে দুই দেশের মানুষের অবাধ যাতায়াত। করোনা পরিস্থিতিতে অবাধ যাতায়াতের ফলে এই জেলায় বাড়ছে ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার ঝুঁকি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবিকে নানা নির্দেশনা দেওয়া হলেও বন্ধ করা যাচ্ছে না এই প্রবণতা। লালমনিরহাট জেলায় ভারতের সাথে 284 কিলোমিটার সীমান্তের মধ্যে 54 কিলোমিটার অংশই অরক্ষিত। কাঁটাতারে বেড়া না থাকায় দুই দেশের চোরাকারবারি সহ বিভিন্ন ধরনের মানুষ সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যাতায়াত করে অহরহ। গত 2.5 মাসে দহগ্রাম সীমান্ত সহ কয়েকটি পয়েন্ট থেকে অন্তত 46 জনকে আটক করেছে বিজিবি। তবে স্থানীয়দের দাবি এ সংখ্যা আরও অনেক বেশি। বিশেষ করে সদর উপজেলার মোগলহাট, আদিতমারী উপজেলা দুর্গাপুর ও পাটগ্রাম উপজেলা দহগ্রাম ও আঙ্গুরপোতায় অবাধ যাতায়াত ভারতীয়দের। ওই বাড়ি গেলে তো ইন্ডিয়া,
ওখান থেকে আইসে বা বাংলাদেশ আইসে বা হাট বাজার করে। প্রশাসনিক নজরদারিটা যদি একটু বাড়ানো যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশীয় লোকজনের যারা আছে বর্ডার এলাকায় তাদের জন্য অনেক সুবিধা হয়। অতি সংক্রমণশীল করোনার ডেল্টা ধরন যাতে ছড়াতে না পারে সেজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। এ নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এটি আমাদের আন্তঃ মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেখানে আমাদের বিজিপি কে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, তারা যেন এই বর্ডার এলাকায় তাদের টহল বাড়িয়ে দেয় যাতে চোরাই পথে লোকজন দেশে ঢুকতে না পারে। আমাদের একাধিকবার কথা হয়েছে বিজিবির সঙ্গে, আমি তাদেরকে সতর্ক করেছি এবং কেন্দ্র থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা আবার পুনরায় তাদের সঙ্গে সেই যে সীমান্তবর্তী এলাকায় আবার মিটিং করব যাতে আরও তারা সতর্ক থাকে, যাতে কোনোভাবেই যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন অন্তত 18 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা দেশে সিনোফার্মের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন টিকা পেয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সারা দেশে এই টিকা নিয়েছেন 4,320 জন। বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিত ব্যক্তিদের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। রাজধানীতে 4টি মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। ঢাকা মেডিকেলে 303 শিক্ষার্থীর তালিকা থাকলেও টিকা নিয়েছেন 157 জন। ঢাকা মেডিকেলের পাশাপাশি আরও 2 বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন এখানে। টিকা না নিলে একটা ভয় তো কাজ করে, রোগীর কাছে যেতে বা ক্লাস করতে এখন আমরা ওভাবে আসতে পারতেছি না। মানে আমাদের এরপরে ক্লাস শুরু হয়ে যাবে অফলাইনে, তো এটাই আমরা চাই। মুগদায় 35, সোহরাওয়ার্দীতে 274 ও সলিমুল্লাহ মেডিকেলে টিকা নিয়েছেন 297 জন। আর রাজধানীর বাইরে প্রতি জেলায় একটি করে কেন্দ্রে দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। কিন্তু আগে নিবন্ধন করা ব্যক্তিরা প্রথম দিনে টিকা পাননি। যারা আমরা পূর্বে নিবন্ধিত কবে দিব এটার জন্য ডেটটা জানায় দেয় আর কি। কারণ আমাদের মধ্যে একটা হতাশা আছে, ওই পর্যন্ত টিকা আমরা পাবো কিনা আমাদের সন্দেহ আছে এবং আমাদের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ আছে। চীনের উপহারের 11 লাখ সিনোফার্মের টিকা পাবেন 10টি ক্যাটাগরির 5.5 লাখ মানুষ। এই সপ্তাহে টিকার অগ্রাধিকার পাবেন মেডিকেল শিক্ষার্থীরা। এরপর বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিতরা পাবেন এই টিকা। নির্দেশনা আসছে আমাদের হাতে, এটা হয়তো স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হবে, তারপরে আমরা অন্য স্টুডেন্টরা হয়তো আসবে। এই ফাঁকে আমার ধারণা পর্যাপ্ত ভ্যাকসিন এসে গেলে তখন গ্র্যাজুয়ালি নিবন্ধিতদেরও দেওয়া হবে। ফাইজারের টিকার জন্য কেন্দ্রে বিশেষ তাপমাত্রা প্রয়োজন। এখনও তা নিশ্চিত করা যায়নি বলে শুরু হচ্ছে না প্রয়োগ। প্রস্তুতি সারতে লাগতে পারে আরও 1 সপ্তাহ। এই টিকা দেবার জন্য রুমটিকেও প্রয়োজন। এখনও তা নিশ্চিত করা যায়নি বলে শুরু হচ্ছে না প্রয়োগ। প্রস্তুতি সারতে লাগতে পারে আরও 1 সপ্তাহ। এই টিকা দেবার জন্য রুমটিকেও শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে এবং নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে, যে কারণে হয়তো কিছুটা সময় লাগবে। নিশ্চয়ই করে এটি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনারাও জানতে পারবেন কখন থেকে এই টিকাগুলো দেয়া শুরু হবে। সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে 28 দিন পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসা শেষে 54 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 8:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। পরে চিকিৎসকরা জানান, আপাতত বাসায় রেখেই বিএনপি প্রধানের চিকিৎসা চলবে, প্রয়োজনে নেওয়া হবে হাসপাতালে। করোনা আক্রান্তের পর প্রায় 2 মাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গুলশানের বাড়ি ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বিএনপি প্রধান। শ্বাসকষ্ট দেখা দেয় 27 এপ্রিল তাকে নেওয়া হয় হাসপাতালে। 3 মে অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। 6 মে করোনা মুক্ত হন তিনি। 3 জুন নেওয়া হয় বিশেষ কেবিনে। তার বাড়ি ফেরায় স্বস্তি জানিয়েছেন দলের মহাসচিব। করোনা সংক্রান্ত সমস্যায় এবং পরবর্তীতে করোনা পরবর্তী সমস্যায় এবং তার আরো কতগুলো সমস্যা যা তার আগে থেকে আছে, এর চিকিৎসা করে আপাতত তিনি করোনা থেকে বেরিয়ে এসে বাসায় আজকে ফিরেছেন। আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি।
এদিকে চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার নতুন কিছু শারীরিক সমস্যা দেখা গেছে। সে চিকিৎসা আপাতত বাসায় করবেন তারা, প্রয়োজনে নেওয়া হবে হাসপাতালে। আমরা ওনার স্বাস্থ্যগত অবস্থা চিন্তা করে ওনাকে বাসায় নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন, কিন্তু তার মানে এই না যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এভার কেয়ার হাসপাতালের যে সুদক্ষ টিম আছে সেটা বিদেশের বাইরে যারা আছে এবং আমরা যারা আছি মিলে ওনাকে এইখানে রেখেই নিবিড় পর্যবেক্ষণে রেখে ওনার চিকিৎসাটা আপাতত আমরা বাসায় রেখে চালিয়ে যাব। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হয়েছে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের। সে কারণেই তিনি অবস্থান করছেন গুলশানের বাসভবনে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়ি পাচ্ছে 53,340টি পরিবার। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এসব বাড়ি দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে 459টি উপজেলায় একযোগে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করা হবে। 2টি কক্ষ ছাড়াও এসব ঘরের সামনে রয়েছে বারান্দা, পেছনের রান্নাঘর, বাথরুম আর গাছ লাগানোর জন্য 2 শতক জমি। এছাড়া বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, সড়ক যোগাযোগের পাশাপাশি শিশুদের জন্য বিদ্যালয়ও থাকছে প্রকল্প এলাকায়। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 500 পরিবারের জন্য তৈরি হয়েছে স্থায়ী আবাসন। গোপালগঞ্জের 809টি পরিবার পাচ্ছে ঘর। ফরিদপুরে দ্বিতীয় ধাপে 1572টি পরিবারে হাতে তুলে দেওয়া হবে ঘরের চাবি। প্রথম দিন থেকেই তারা পাবেন সব ধরনের সুবিধা। এছাড়া শেরপুর, মৌলভীবাজার, বাগেরহাট, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামেও কয়েক হাজার পরিবার পাচ্ছে নতুন ঘর। চলমান বিআরটি প্রকল্পের জেরে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত অসহনীয় যানজট এড়াতে আজ থেকে ঢাকা গাজীপুর বিশেষ ট্রেন সার্ভিস চালু হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, এই ট্রেন সার্ভিস চালু হওয়ার ফলে ভোগান্তি কিছুটা কমবে কিনা, এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ? আমি এখন গাজীপুর রেলওয়ে জংশন এলাকাতে আছি। আমি এই যে পাশে ট্রেনটি দেখতে পাচ্ছেন আমার, এই ট্রেনটি তুরাগ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি কিন্তু 7:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রচুর যাত্রীরা যারা আসছেন ঢাকা থেকে, ঢাকায় যাবেন গাজীপুর থেকে, তারা কিন্তু ইতিমধ্যে ট্রেনে উঠেছেন এবং এই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এছাড়া আরো একটি ট্রেন সকাল 5টায় জম্মু ট্রেন, সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং 8:30টায় আরেকটি ট্রেন রয়েছেন টাঙ্গাইল কমিউটার। এটি 8:30টায় এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন বলে আমরা রেলওয়ে সূত্রে জানতে পেরেছি। তো এখানকার যাত্রী সাধারণের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে বিআরটি প্রকল্পের যে চলমান প্রকল্পটি রয়েছে এটি ধীরগতি এবং সড়কের সংস্কার কাজ না থাকার কারণে এখানে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তীব্র যানজট প্রতিদিনে একটি চিত্র ছিল এবং এখানে কিন্তু মানুষ ঢাকায় যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো যানজটে আটকে থেকে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্যই কিন্তু এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালু করা হয়েছে এবং এই ট্রেন দিয়ে কিন্তু তারা অতি সহজেই মানে ঘন্টাখানেকের ভিতরেই আসলে যতপুর থেকে ঢাকায় যেতে পারবেন বলে এখানকার রেলওয়ে সূত্র বলছে। তবে যাত্রীরা যেটি দাবি করছেন যে এখানে যে প্রথম দিন আজকে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে, তাদের অভিযোগ হচ্ছে যে এখানে বগির সংখ্যা কম এবং ট্রেনও যে টিকিট সেটিও কম দেওয়া হচ্ছে, যার কারণে কিছুটা ভোগান্তি রয়েছে, অনেকে যেতে পারছেন না ট্রেনের টিকিট কেটে। এই বিষয়টি নিয়ে আমি রেলের যেখানে স্টেশন মাস্টার আছে তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে এখানে বগি থাকার কথা ছিল 16টি, কিন্তু প্রথম দিন এখানে বগির রাখা হয়েছে মাত্র 9টি, যার কারণে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে তাদেরকে আসলে বাড়তি টিকিট দেওয়া সম্ভব হয়নি। আর যাত্রীদের আরো একটি অভিযোগ বা দাবি রয়েছে যে সে এখান থেকে যাবে ঢাকার উদ্দেশ্যে, কিন্তু এটি আসবে টাঙ্গাইল থেকে। তারা বলছেন যে এখানে যে যাত্রীদের টিকিট, সেই টিকিটের সঙ্গে এখনো সংখ্যানুপাতে কম রয়েছে, যার কারণে সহজেই মানুষ কিন্তু এই ট্রেনটি ব্যবহার করতে পারছে না বলে তারা অভিযোগ করছেন। আর এখানে এই বিষয়
বিষয়টি নিয়ে এই স্থানীয়দের মধ্যে আমি উচ্ছ্বাস লক্ষ্য করেছি, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। কারণ এই যে যানজট ছিল, তীব্র যানজট, সেই যানজট থেকে তারা কিছুটা মুক্তি পেয়েছেন এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করার পর। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এখানকার তারা কিন্তু স্বস্তি প্রকাশ করে এখানে তারা এবং আমি যদি এই আমি যদি এখানে দেখাতে চাই যে এখানে যে প্যাসেঞ্জার কমিটি তারা কিন্তু এখানে আছেন। এখন আজ থেকে সারা দেশে বিচারিক আদালতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে। শনিবার হাইকোর্টের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 5 এপ্রিল থেকে সারা দেশে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পরে 12 এপ্রিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন ও রিমান্ড শুনানির নির্দেশ দেন প্রধান বিচারপতি। আদালতে সরাসরি উপস্থিতি ছাড়াই বন্দীদের কারাগারে রেখে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে নিম্ন আদালত থেকে 46 কার্যদিবসে ৬৯,৬৫৫ জন বন্দী মুক্তি পেয়েছেন। রাজধানীর কদমতলীতে মা বাবা ও বোনকে হত্যার অভিযোগে মেহজাবিন মুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহজাবিন নিজেই হত্যার কথা জানিয়ে ফোন করে 999-এ। পরিবারের 3 সদস্যকে চেতনানাশক খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কদমতলীর মুরাদপুরের 284/1 ছয়তলায় ভবনের 2য় তলার 201 নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সৌদি প্রবাসী মাসুদ রানা। শনিবার সকালে মেয়ে মেহজাবিন মুন 999 নম্বরে ফোন করে পুলিশকে জানায় সে পরিবারের সদস্যদের হত্যা করেছে। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে বাবা মা আর ছোট বোনকে হত্যা করে মেহজাবিন। চায়ের সাথে সে তার স্বামী শফিকুল ও শিশুকন্যা তৃপ্তিকেও চেতনানাশক খাওয়ায়। স্বামী শফিকুল ইসলামের প্ররোচনায় মেহজাবিন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও দাবি পরিবারের। মুনকে দিয়ে মুনকে ওই কাজটা করে ওর বউকে জিম্মি করেছে এবং বলে যে তুই যদি কাজ না করস তাহলে তোর মেয়েকে মেরে ফেলবো, এবং এই কাজটাও করে ওর নামটা দিছে। বড় ভাগ্নি যে মেয়েটা নাতিটা ওকে শুদ্ধ বিষ খাওয়াইছে ছেলেটা, ঠিক আছে। তারপর আমার ভাগ্নিকে ট্যাপে ফালাইছে এবং নিজে খাইছে মিডিয়ার কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে বাঁচার জন্য। পুলিশ বলছে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে বলেও জানায় পুলিশ। আমাদেরকে ফোন করেন এই আসামি নিজেই, মেহজাবিন মুন। তিনি 999-এ ফোন করে জানান যে তিনি 3 জনকে হত্যা করেছেন এবং আমরা যদি আসতে দেরি করি সেক্ষেত্রে তিনি আরও 2 জনকে হত্যা করবেন। তো এই সংবাদ পাওয়ার পর আমরা যত দ্রুত সম্ভব আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এই পরিবারটার সম্পর্কে আমরা নানা মুখী তথ্য পাচ্ছি। এই সকল বিষয়গুলোকে আমাদেরকে একটু যাচাই করতে হবে। যাচাই করে আমরা হয়তো পরবর্তীতে সিদ্ধান্তে যাব। প্রতিবেশী ও বাড়ির মালিক জানান, বাসা ভাড়া নেওয়ার পর থেকে আশপাশের কারো সঙ্গে পরিবারটির কোনো যোগাযোগ ছিল না। কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না তাদের, ভালো কোনো ফ্ল্যাটে যাওয়া আসা ছিল না, আমাদের সাথেও না। আমার গার্ড আছে, ওই গ্যারেজের গার্ডে গেছে যে আপনার বাসার মধ্যে এসে 2 তলার মধ্যে বলে 3 জন মাইরা লাস্টলে বলে বৈশা রয়েছে, পুলিশ আছে আপনার খুঁজে। চেতনানাশকের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাদের শিশু সন্তান তৃপ্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে করা মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে বদলি করায় উদ্বেগ জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে এতে গুরুত্বপূর্ণ এই মামলা বিঘ্নিত হবে। আর দুর্নীতি দমন কমিশন বলছে তাকে নিয়মিত বদলি করা হয়েছে। ৫৫,৩১০ জন রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে ১৬ জুন নির্বাচন কমিশনের ৭ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলাগুলোর বাদী। এর আগে তিনি 1 বছর ধরে এ বিষয়ে অনুসন্ধান করে আসছিলেন। মামলার সাথে সাথে চট্টগ্রাম দুদক অফিস থেকে শরীফকে পটুয়াখালী বদলি করা হয়। একই সঙ্গে বদলি করা হয়েছে ওই অফিসের আরও 20 জন। টিআইবি বলছে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর মামলা। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও। ঘটনার অনুসন্ধানকারী কর্মকর্তা মামলার নাড়ি নক্ষত্র সবই জানেন। মামলা সম্পর্কে জেনে নতুন কর্মকর্তার আদালতের মুখোমুখি হওয়া দুরূহ হবে।
অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি বিষয়, কোনো অবস্থায় এটি গ্রহণযোগ্য হতে পারে না। এর কারণ হচ্ছে যে এর ফলে মামলা এক হচ্ছে যে অবশ্যই স্বাভাবিক যদি এমনকি যদি এটি স্বাভাবিক বদলিও হয় তাতেও কিন্তু এটি মামলার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, দীর্ঘসূত্রিতার মধ্যে পড়বে। এটা উচিত ছিল না। দুদক বলছে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুসন্ধান ও মামলার সিদ্ধান্ত দুদকের। এই মামলার সাথে কর্মকর্তা বদলি হওয়ার কোনো সম্পর্ক নেই, এটি একটি নিয়মিত বদলি। ঘটনার আগেই মানে হয়ে গেছে, বদলির অর্ডার হয়েছে, তারপরে আবার ওই অপরাধের বিষয়টা শোনা গেল। ওটা 21 জনের বদলির মধ্যে সে একটা আমরা যা 3 বছরের বেশি বা 2.5 বছরের বেশি যারা আছে তাদেরকে রিয়ারেঞ্জ করা দরকার হয়, তা না হলে আবার আরো সমস্যা আছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দেওয়ার মামলাগুলো দুদক গুরুত্ব দিয়ে দেখছে। প্রয়োজনে আসামিদেরকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানায় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকটক হৃদয় ও নদী সিন্ডিকেটের খপ্পরে পড়ে পাচার হওয়া বড় বোনকে খুঁজতে গিয়ে নিজেও শিকার হন পাচারের। বাধ্য হন যৌনকর্মীর কাজ করতে, হন অন্তঃসত্ত্বাও। 6 মাস পর বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরলেও এখনও নিখোঁজ বোন ও খালা। এদিকে দেশে ফিরে শনিবার রাতে হৃদয় নদীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছেন ভারত ফেরত আরও 3 নারী। ফিরলেও এখনও নিখোঁজ বোন ও খালা। এদিকে দেশে ফিরে শনিবার রাতে হৃদয় নদীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছেন ভারত ফেরত আরও 3 নারী। সম্প্রতি বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় ভারতে। সেই ভিডিওর আরো কিছু অংশে দেখা যায় টিকটক হৃদয় সহ 5 জন তরুণীকে নির্যাতন করছে। ভিডিও ভাইরালের পর পাচারের শিকার অনেকের মতো সুমিও এসেছেন হাতিরঝিল থানায়। 2020 সালের শেষে এই তরুণীর বড় বোনকে বিউটি পার্লারে চাকরির নামে ভারতে নিয়ে যান নদী নামের এক নারী। কিছুদিন পর নদী জানান বড় বোন অসুস্থ। বোনকে দেখতে সুমি খালাসহ যান ভারতে। মগবাজার ডাকানোর পর আমরা ওইখানে আসি। আসার পর আমাদের বাসের টিকিট কাটার পর আমি আর আমার আন্টি ওইখানতে বেনাপোল চলে যাই। বেনাপোল সীমান্তে ভারতে যাওয়ার সময় ধরা পড়েন বিজিবির হাতে। সেখান থেকে ছাড়িয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাঠায় কলকাতায়। পরে বেঙ্গালুরুতে গিয়ে দেখা বোনের সঙ্গে। বিউটি পার্লারে চাকরি নয়, বোনকে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। কিছুদিন পর একই পরিণতি হয় নিজেরও। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও করতে হয় পতিতাবৃত্তি। ওদের প্রতিদিনই ওদের হোটেলে যেতে হবে আর এইসব কাজ করতে হবে, না হলেই মারধর করবে। 1 মাস হয়ে গেছে, তারপর আমি আমার আপু আমার ভাগ্নের কোনো খোঁজ পাইনি এখনো। মগবাজারের কলেজে লেখাপড়া শেষ হওয়ার আগেই বিয়ে দেয় পরিবার। স্বামীর নির্যাতনে সংসার ছাড়লে পরিচয় হয় টিকটক হৃদয়ের সঙ্গে। পরে পাচার হয় ভারতে। ওরা যে কাজ করতো কাজের উপরে পার ডে ওদের পার্সেন্টেজ থাকতো, তো এই মেয়েদের টাকা দিয়ে চলতো, করতো, অনেক বিলাসিতা ভাবে জীবনযাপন করতো ওইখানে। হ্যাঁ, ও বলে যে আমি এখানে এজেন্ট, মানে ওইখানের একটা দালাল। ওইখানে তো দালাল বলে না, ওইখানে এজেন্ট বলে। তো সবসময় বলতো আমি এখানের একটা এজেন্ট। কলি শুধু একাই বিপদে পড়েননি, বিপদে ফেলেছেন আরেক বান্ধবী শাম্মীকেও। কলির প্রস্তাবে পাড়ি জমান ভারতে। পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় নির্যাতনের পর দাবি করা হয় কয়েক লাখ টাকা মুক্তিপণ। আমি এবং আমার ফ্রেন্ড দুজনই রাজি হই না, তো পরে ওরা আর কি খুব মারধর করে। আর ওরা সবসময় দল বেঁধে আসতো, যখনই কোনো কিছু হইতো প্রায় 6-7 জন 8 জন দল বেঁধে আসতো। অমানবিক নির্যাতন সহ্য করে সম্প্রতি দেশে ফিরেছেন এই 3 তরুণী। হাতিরঝিল থানায় টিকটক হৃদয় ও নদী সিন্ডিকেটের নামে মানব পাচার আইনে মামলা করেছেন তারা। এর আগেও কয়েকটি মামলা হয়েছে, আজকেও 2টি মামলা হয়েছে। তো এই মামলাগুলি প্রমাণ করে যে আসলে এর পরিধি কত বড় হতে পারে। বড় ধরনের চক্র এর সঙ্গে জড়িত আছে। তো আমরা যেহেতু কাজ করতেছি, আমরা এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিকটকের আড়ালে মানব পাচারে হাতিরঝিল থানায় মামলা হয়েছে 5টি। 3 মামলায় দেশে গ্রেপ্তার 13 জন, আর ভারতে গ্রেপ্তার হয়েছে 12 জন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে 3,77 লাখ টাকা উধাওয়ের ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার রাতে দুদকের সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে মামলা করেন। মামলায় গ্রেপ্তার 2 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ।
এর আগে বৃহস্পতিবার বংশাল ব্রাঞ্চের ভল্টে 3,77,66,000 টাকার গরমিল পায় ঢাকা ব্যাংকের অডিট শাখা। অডিট কমিটি ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি অবহিত করে। পরে কর্তৃপক্ষের নির্দেশে ওই কর্মকর্তাদের বংশাল থানা পুলিশে সোপর্দ করে। গত বছরের চেয়ে এবার দেশে কোরবানির উপযুক্ত পশুর সংখ্যা অনেক বেশি রয়েছে। পর্যাপ্ত পশু থাকায় ভারত থেকে বৈধ বা অবৈধ পথে কোনো পশু আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হবে কোরবানির পশুর হাট। এছাড়া সরকার অনলাইনে পশু বিক্রিকে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বছর কয়েক আগেও কোরবানির ঈদের মৌসুমে ভারত থেকে পশু আনা বেড়ে যেত। পরে সীমান্তে কড়াকড়ি আরোপ হওয়ায় ভারত থেকে গরু আনা বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরে দেশীয় পশুতেই মিটছে চাহিদা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, দেশে বর্তমানে কোরবানির উপযুক্ত পশু আছে 1,20,00,000 মতো, যা প্রয়োজনের তুলনায় বেশি। তাই পশু আমদানির প্রয়োজন নেই। স্থানীয় খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে যাতে কোনোভাবে কেউ পশু আনতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতিই রয়েছে। কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন হবে না। চোরাই পথেও যাতে কোনো কোরবানির পশু ভারত, মিয়ানমার বা অন্য কোনো দেশ থেকে না আসতে পারে, এজন্য সীমান্তবর্তী এলাকায় পুলিশ, র্যাব এবং অন্যান্য বর্ডার গার্ড সার্বক্ষণিক পাহারায় থাকবে। আমাদের লক্ষ্য রয়েছে দেশের অভ্যন্তরে খামারিরা যে জাতীয় পশু উৎপাদন করেছে তা দিয়েই আমাদের কোরবানির চাহিদা মেটাবো। গত বছরের মতো এবারও করোনা পরিস্থিতির মধ্যেই হচ্ছে কোরবানির ঈদ। হাটে লোক সমাগমে যাতে স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয় সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সংক্রামক হয় এবং সেরকম কোনো যাতে নাকি ব্যবস্থাপনাকে উৎসাহিত না করার জন্য কঠোরভাবে বলা আছে এবং ওই সমস্ত অঞ্চলে যাতে নাকি পশুর হাট, পশু আনা নেওয়া মূলত এক্সচেঞ্জ হয়, তো পাইকাররা গরু আইনা বিক্রি করে, তো এরকম ব্যবস্থাপনাগুলো যাতে নাকি নিয়ন্ত্রণ করা হয় এই জন্য নির্দেশনা দেওয়া আছে। হাট ব্যবস্থাপনায় গত বছরের অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে হালকা প্রকৌশল খাতে প্রস্তুতকৃত যন্ত্রাংশ সরবরাহে 10 বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে সরকার। তবে কারখানায় নতুন যন্ত্রাংশ স্থাপনের ক্ষেত্রে এই সুবিধা থাকা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে কর সুবিধা দেওয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা দেয়া হয়, যা 95,460টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নের ফলে 2024 সালের মধ্যে হালকা প্রকৌশল খাতে শতকরা 32% সক্ষমতা বাড়বে বলে মনে করছে সরকার। হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে প্রস্তাবিত বাজেটে যন্ত্রাংশ উৎপাদনের পর তা সরবরাহ পর্যায়ে 10 বছর কোনো ধরনের কর দিতে হবে না। তবে কারখানায় স্থাপনে কিংবা নতুন যন্ত্রাংশ সংযোজনের জন্য এখনও কর বলবৎ রাখা আছে। লোন নিতে হলে বিভিন্ন কাগজপত্র দেন, এই বিভিন্ন রকম প্রতিবন্ধক সৃষ্টি করে। একটা লোন পাইতে গেলে দেখা যায় 6 মাসও ঘুরতে হয়। একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি হয়, সেখানে ধরেন গিয়ে একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার হবে। ব্যাংক লোন নিতে গিয়ে যে আমি ট্রানজ্যাকশন ব্যাংকে করলাম, ইনকাম ট্যাক্স ধরলো আমরা 50 লাখ টাকা ট্যাক্স দাও, যার কারণে কেউ ব্যাংক লোন করতে চাচ্ছে না। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কর সুবিধা দেয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 10 বছরের কর রিয়াত আছে, তাহলে ও নতুন যারা আসবে তারাও সেটা ভোগ করবে। যখন প্রোডাকশনে যাবে তাদেরকে যখন কম্পিটিশন, এখন তারা যখন মেশিনাইজ যেগুলি অন্য কম্পোনেন্টস শুরু হবে, সেটা তো তার ভ্যাট ট্যাক্স দিতেই হবে। সেখানে তাদের নতুন এস্টাবলিশমেন্টে যে খরচটা আছে প্রাথমিকভাবে সেটা করতেই হবে। সেটা করে তারপরে আপনি যখন প্রোডাকশনে যাবেন, ইউ উইল গেট দ্য বেনিফিট। ইট টেকস টাইম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে ওঠা এসব শিল্প কারখানায় শৃঙ্খলা আনতে উপজেলা পর্যায়ে বিসিক নগরীতে স্থানান্তর করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। একেবারেই প্রাতিষ্ঠানিক কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই চলছে এই ক্ষুদ্র এবং হালকা ইন্ডাস্ট্রিগুলো।
এখান থেকেই তৈরি করা হচ্ছে বড় বড় মেশিনারিজ কিংবা তার যন্ত্রাংশ। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন দক্ষ জনশক্তি গড়ে তোলা হলে এখান থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের অর্থনীতিতে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নারী ও শিশুসহ 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 9 জন। শনিবার রাত 12টার দিকে মাধবদীতে 5দোনা ঘোড়াশাল সড়কের ভাটপাড়া সাকুরার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, সিলেটে মাজার জিয়ারত শেষে 13 যাত্রী নিয়ে মাইক্রোবাসটি সাভারের আশুলিয়ার জিরাবোতে ফিরছিল। 5দোনার ভাটপাড়ায় পৌঁছানোর পর মাইক্রোবাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও শিশুর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 3 জন। এছাড়া 4 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এই লাশ আইয়া ধরছি, এই লাশ ধরার পরে চাইয়া দিয়ে আরো লাশ এইটার থেকে বার করতেছে। হ্যাঁ, 1-2 বছরের বাচ্চা দিয়ে মারা, আরেক মহিলা মরা, আর 3-4টা গাড়ির মধ্যে চলতেছে। আমার ওয়াইফ, আমার ছেলে, আমার এক বাস্তি, এই 3 জনই মারা গেছে। যারা আহত আছে তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল প্রেরণ, ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল প্রেরণ করা হয়। ট্রাক এবং মাইক্রোবাস আমাদের জিম্মায় আছে, কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করতে পারিনি, সে পালিয়ে গেছে। জলাবদ্ধতার 103টি কারণ খুঁজে পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের দাবি, ঢাকা ওয়াসার দীর্ঘদিনের জঞ্জাল সরাতে সময় লাগবে। সমস্যাগুলো সমাধানে কাজ করছে নগর কর্তৃপক্ষ। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কয়েকটি সমস্যার দ্রুত সমাধান জরুরি। 1 জুন 3 ঘন্টায় বৃষ্টিপাত হয় 85 মিলিমিটার, আর এতেই তলিয়ে যায় পুরো রাজধানী। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। খাল পরিচ্ছন্নতার প্রাথমিক কাজ শেষ হলেও কেন জলাবদ্ধতা? উত্তর খুঁজতে গিয়ে মিরপুর, বনানী, মগবাজার, নিকুঞ্জ, রাজাবাজার সহ 103টি জায়গায় ড্রেনেজ ব্যবস্থায় বেশ কিছু সমস্যা খুঁজে পেয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মিরপুরের কাজীপাড়ায় জলাবদ্ধতা নিয়মিত ব্যাপার। এখানে এবার তুলনামূলক বেশি সময় লাগছে পানি নিষ্কাশনে। মেট্রো রেলের কাজ চলার কারণে সিমেন্ট, ইট, পাথরের কণায় ভরাট হয়ে গেছে ড্রেনগুলো, সাথে প্লাস্টিক বর্জ্য তো আছেই। শতাধিক স্পট আমরা চিহ্নিত করেছি, কিন্তু সবগুলো স্পটই যে আপনার পানি আটকে যাওয়ার জন্য দায়ী সেটি কিন্তু আমরা মনে করছি না। আমরা এক্সাক্ট পয়েন্টটা ফাইন্ড আউট করছি এবং সেই পয়েন্টগুলো কেটে দিলে আমার বিশ্বাস যে খুব দ্রুততম সময়ে পানি নেমে যাবে, এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে বৃষ্টি হলে 1-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সব পানি নেমে যাবে। স্বল্পমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে দ্রুত কয়েকটি সমস্যার সমাধানের পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা। মেট্রোর কাজ চলছে, তার দুপাশে ড্রেনগুলো একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে সেই কাজগুলো কিন্তু সময় লাগবে। আর কিছু কিছু জায়গা আছে খুবই স্থানিক জলাবদ্ধতা, সেগুলো হয়তো এমন হবে যে পাইপ ড্রেনগুলোকে পরিষ্কার করলে হয়তো ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। খাল পরিষ্কারের মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হলে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও নগর কর্তৃপক্ষ। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজট কমানোর লক্ষ্যে রাজধানীতে চালু হওয়া 10টি ইউটার্নের 4টি বিফল হয়েছে। সুবিধার বদলে এগুলি বাড়িয়েছে ভোগান্তি। এ কারণে 2-1 জায়গায় আগের ইন্টারসেকশন খুলে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে এই পরিণতি। পরিস্থিতি বিবেচনায় নতুন করে ভাবছে সিটি কর্পোরেশন। যানজট নিরসনে 3 এপ্রিল রাজধানীর তেজগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু করা হয় 10টি ইউটার্ন। এই জন্য বন্ধ করে দেওয়া হয় সড়কের ইন্টারসেকশনগুলো। তবে বাস্তবে ইউটার্নে যানজট কমেনি, বরং 4টি ইউটার্ন সম্পূর্ণ বিফলে গেছে। এর মূল কারণ, ইউটার্ন তৈরি করতে গিয়ে রাস্তা আরো সরু হয়ে গেছে। এতে ডানে মোড় নেয়া গাড়ি সহ আটকে যাচ্ছে সোজা রাস্তার যানবাহনও, ফলে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। ইউটার্নে যানজট আরো বাড়ায় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে মহাখালী ও তেজগাঁও ইন্টারসেকশন দুটি। সব এদিকে গাড়ি ঢুকে, ওই কারণে সব সাফ করে দেখা হয়েছে যে হ্যাঁ এইদিকে খোলাটা রাখলে মনে করেন অ্যাকচুয়ালি মনে করেন ভালো হইব আমাদের জন্য। মহাখালী ও তেজগাঁও ইন্টারসেকশন দুটি, সব এদিকে গাড়ি ঢুকে, ওই কারণে সব সাফ করে দেখা হয়েছে যে হ্যাঁ এইদিকে খোলাটা রাখলে মনে করেন অ্যাকচুয়ালি মনে করেন ভালো হইব আমাদের জন্য। আধা ঘন্টার উপরে লাগতো, এখনো মনে করেন বেশি সময় লাগে না।
উত্তর সিটির মেয়র বলছেন, যেসব ইউটার্নে রাস্তার প্রশস্ততা কমে গেছে সেসব স্থানে সড়ক চওড়া করার চেষ্টা চলছে। এতেও কাজ না হলে ওইসব ইউটার্ন বন্ধ করে দেওয়া হবে। আমরা কিন্তু গতকাল আমি মিটিং করেছি যে রাস্তাগুলোকে জোরটুক পরে চওড়া করার জন্য, যদি সম্ভব না হয়, যে জায়গায় চওড়া যদি না হয় তাহলে আবার সেটাকে আবার বন্ধ করে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। বাট আমি চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার অভাবে ইউটার্ন থেকে সুফল মিলছে না। আগে যেখানে আমার জ্যামটা হতো এক জায়গায়, এই ট্রিটমেন্টের কারণে হয়তো সেখানে হচ্ছে না, আরেক জায়গায় এসে দেখা যাচ্ছে অনেক গাড়ি জমে যাচ্ছে। অর্থাৎ আমার সমস্যা কিন্তু সমাধান হয়নি, আমার সমস্যা শুধুমাত্র স্থান পরিবর্তন করে। যখন আমাদের পূর্ণ মাত্রায় ট্রাফিক লোডটা আসবে, এডুকেশন ইনস্টিটিউশনগুলি যখন খুলে যাবে, তখনই কিন্তু দেখা যাবে এটা হিতে বিপরীত হয়েছে এবং সত্যিকার অর্থে যারা ডিজাইন করেছেন ডিজাইনটাও ঠিক মতো করতে পারেননি। 10টি ইউটার্ন নির্মাণে খরচ করা হয়েছিল প্রায় 30 কোটি টাকা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাজিলে করোনার মৃতের সংখ্যা 5 লাখ ছাড়ালো। নতুন 81,574 জন নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে 1,78,00,000। টিকা স্বল্পতার কারণে ব্রাজিলের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র 15% টিকার 2 ডোজ পেয়েছে। সংক্রমণ ও প্রাণহানি বাড়লেও স্বাস্থ্যবিধি সহ কড়াকড়ি আরোপের বিপক্ষে ব্রাজিল সরকার। এদিকে ভারতে 2.5 মাস পর একদিনে সর্বনিম্ন 58,588 জনের শরীরে মিলেছে ভাইরাস। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 1,239 জন। রাশিয়ায় এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 39%, যুক্তরাজ্যেও এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 33% আর 18% বেড়েছে মৃত্যু। এদিকে বিশ্বে একদিনে 7,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3.5 লাখ। তালেবানের 258 সদস্যকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। আহত হয়েছে আরও 156 জন। শনিবার টুইটে এই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনা এমন সময় ঘটল যখন আফগানিস্তান ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, 24 ঘন্টায় নানগারহার, কুনার, ময়দানওয়ার্ড, কান্দাহার, হেরত, ফারাহ ও বাকলান সহ বিভিন্ন প্রদেশে সেনা অভিযান চালায় আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস। টুইটে আরও বলা হয়, এ সময় 76টি আইইডি নামের বিস্ফোরক উদ্ধার করা হয়। নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় এক সপ্তাহে 16 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ 22 জন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 13 জুন থেকে শনিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়। তাদের মধ্যে 3 জন বিদেশি আছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামচং, মায়াগদি, মুস্তাং, মানং ও পালপা জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন। দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি, উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে সরকার। মাথায় ফুল গুঁজে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভকারীরা। শনিবার ইয়াঙ্গুন সহ নানা শহরে সুচির মুক্তির দাবিতে স্লোগান দেয় তারা। এতে মিয়ানমারের মিস ইউনিভার্স থুজার উইন্ট লুইনো অংশ নেন। তার হাতের ফেস্টুনে ছিল সুচি সুস্থ হয়ে ওঠার প্রত্যাশার কথা। মাথায় ফুল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন অনেকেই। 14 জুন থেকে সুচির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও করোনার বিধিনিষেধ ভঙ্গ সহ নানা অভিযোগে বিচার শুনানি শুরু হয়েছে। 1 ফেব্রুয়ারি সুচি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসেন সেনাবাহিনী। মিউনিখে জার্মান আগ্রাসনে পিছু হটল পর্তুগাল। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি রোনালদোর দল। 2 আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগিয়ে 4-2 ব্যবধানে ম্যাচ জেতে জার্মানি। এদিকে পোল্যান্ডের সাথে 1-1 গোলের ড্র করে বিপাকে পড়েছে স্পেন। শুরুতে আধিপত্য জার্মানির থাকলেও স্রোতের বিপরীতে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারের জার্মানির বিপক্ষে এটি প্রথম গোল CR7-এর। পরে জার্মানির অতি আক্রমণাত্মক কৌশলে 35 ও 39 মিনিটে 2টি আত্মঘাতী গোল হজম করে পর্তুগাল। বিরতির পর ব্যবধান 3-1 করেন কাই হাভার্টজ। 60 মিনিটে চতুর্থ গোলটি করেন গোসেন্স।
এর 7 মিনিট পরে দিয়াগো জোতার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত অতিথিদের। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও ম্যাচে ফিরতে পারেনি পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে পুঁচকে হাঙ্গেরি। লা ব্লুজদের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে স্বাগতিকরা। বুদাপেস্টের পুশকাস অ্যারেনায় শুরু থেকে আক্রমণাত্মক স্বাগতিকেরা। বল দখলে ফ্রান্স এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ডরা। প্রথমার্ধের যোগ করার সময় অতিথিদের চমকে দেয় হাঙ্গেরি। পাভারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লিড এনে দেন আতিলা ফিওলা। গোল শোধে মরিয়া ফ্রান্স সাফল্য পায় কৌশলে পরিবর্তন এনে। ৬৬ মিনিটে হাঙ্গেরি রক্ষণের ভুলে সমতা ফেরান আতোয়া গ্রিজম্যান। 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স। বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত হবার পর অবশেষে শুরু হলো মাঠের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আলোক স্বল্পতায় খেলা হয়েছে মাত্র ৬৪.৪ ওভার। তার আগে ভারতের সংগ্রহ ছিল 3 উইকেটে ১৪৬ রান। সাউদাম্পটনে সাবধানের শুরু রোহিত শর্মা ও শুভমান গিলের। ৩৪ করে জেমিসনের বলে স্লিপে ক্যাচ দেন রোহিত। ওয়েগনারের শিকার হন আরেক ওপেনার শুভমান গিল। তার লড়াই থেমেছে ২৮ রানে। এরপর পূজারাও ৮ রানের বেশি করতে পারেননি। ৮৮ রানে 3 উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কোহলির রাহানে জুটি। 4 ফ্রন্টলাইনার সিমারের সাথে কলিন ডি গ্র্যাম হোমকে অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছে নিউজিল্যান্ড। অন্যদিকে 3 পেসার ও 2 স্পিনারে একাদশ সাজিয়েছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে 23 জুন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। মিশরে আন্তর্জাতিক ড্রাম ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসবে অংশ নেয় বাংলাদেশ সহ 6টি দেশ। কায়রোর চিটাডেলে সপ্তাহব্যাপী এই উৎসবে 30 ধরনের শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করেন শিল্পীরা। মিশরের কায়রোতে হয়ে গেল 8ম ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক উৎসব। এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ফিলিস্তিন, দক্ষিণ সুদান ও মিশরের শিল্পীরা অংশ নেন। উপস্থাপন করেন নিজ নিজ দেশের শিল্প ও সংস্কৃতি। আধ্যাত্মিক গানে শান্তির বার্তা পৌঁছানোই ছিল উৎসবের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয় কায়রোর সিটাডেল, মোয়েজ স্ট্রিট ও অপেরা হাউসের আদলে। আমি খুবই আনন্দিত এমন একটা আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে। আয়োজনের থিম আমার মনে আলাদাভাবে শান্তি দিচ্ছে। 2009 সাল থেকে আয়োজন করা হচ্ছে এই উৎসব। এবারের থিম পিস ফর অল দ্য ওয়ার্ল্ড। করোনার বিধিনিষেধের মধ্যে বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণ ছিল বড় চ্যালেঞ্জ। যুদ্ধে ব্যবহৃত ড্রাম আয়োজনের মূল আকর্ষণ। তাই এই বাদ্যযন্ত্র উৎসবে ব্যবহারে শিল্প শান্তির বার্তা জোরালো হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।